অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে শেখ হাসিনার আমলে সবচেয়ে ক্ষমতাধর এবং দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ কর্তা বেনজির আহমেদকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হলে ঠিক কী ধরনের ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে? দর্শক, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা ভেবেছিলেন এই দেশের আইন তাদের টিকিটাও ছুঁতে পারবে না, তাদের জন্যই এক চরম রূঢ় বাস্তবতা নিয়ে হাজির হয়েছে সময়। ইন্টারপোলের জালে আটকে দুবাই পুলিশের হাতে এখন বন্দী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কিন্তু সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক আইনি জটিলতা পেরিয়ে তাকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? আর দ্বিতীয়টি হলো, যদি শেষমেশ তাকে দেশে আনা হয় তবে তার পাহাড়সম দুর্নীতি, অর্থ পাচার এবং শাপলা চত্বরের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তার ঠিক কি কি ধরনের শাস্তি হতে পারে। আজকের এই মেগা অ্যানালাইসিসে আমরা আইনি মারপ্যাচ, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধির আলোকে বেনজির আহমেদের সম্ভাব্য শাস্তির সম্পূর্ণ ব্লুপ্রিন্ট একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব। পুরো বিষয়টি জানলে আপনি বুঝতে পারবেন আইনের জাল কতটা সূক্ষ্ম এবং ভয়ঙ্কর হতে পারে। দর্শক, শুরুতেই আসা যাক তাকে দেশে ফেরানোর আইনি মারপ্যাচের দিকে। বেনজির আহমেদ দুবাইয়ের গ্রেপ্তার হবার পর থেকেই ইন্টারপোলের সাথে বাংলাদেশের সমন্বয়কারী পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনবিসি তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ভিনদেশ থেকে একজন হাই প্রোফাইল আসামিকে ফিরিয়ে আনা কি এতটাই সহজ? আন্তর্জাতিক আইন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরাসরি কোনো বন্দি বিনিময় বা এক্সট্রাডিশন চুক্তি নেই। তবে জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য হিসেবে পারস্পরিক আইনি সহায়তার আওতায় তাকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু এর জন্যেও অত্যন্ত কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইন্টারপোল জানিয়েছে গ্রেপ্তারের ঠিক 30 দিনের মধ্যে বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। এই 30 দিনের মধ্যে বাংলাদেশকে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিস্তারিত এজাহার, চার্জশিট, অপরাধের সুনির্দিষ্ট বিবরণ এবং সংশ্লিষ্ট আইনের শাস্তির বিধানসহ যাবতীয় নথিপত্র পাঠাতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সমস্ত আইনি এবং জটিল নথিপত্র আমিরাত কর্তৃপক্ষের কাছে তাদের গ্রহণযোগ্য ভাষায় অর্থাৎ আরবি বা ইংরেজিতে অত্যন্ত নির্ভুলভাবে অনুবাদ করে পাঠাতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে মাত্র 1 মাসের মধ্যে এতগুলো নিখুঁত আইনি নথিপত্র প্রস্তুত করা এবং তা আন্তর্জাতিক মানদণ্ডে অনুবাদ করা অত্যন্ত কঠিন একটি কাজ। এছাড়াও বেনজির আহমেদের যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব বা কোনো গোল্ডেন ভিসা থেকে থাকে তবে আইনি জটিলতা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। তবে বিশ্লেষকরা নিরাশ করছেন না। পুলিশের সাবেক এক ডিআইজি অত্যন্ত আশাবাদী মন্তব্য করে বলেছেন, বেনজিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এটি সরাসরি বিশাল মাত্রায় আর্থিক দুর্নীতি এবং ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাত যখন দেখবে এই মামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না, তখন তারা প্রত্যর্পণে পূর্ণ সহযোগিতা করবে। তার মতে 1 থেকে 1.5 মাসের মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বেনজিরকে দেশের মাটিতে ফিরিয়ে আনা সম্ভব। দর্শক, এবার চলুন সমীকরণে প্রবেশ করা যাক। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার পর তাকে বহুমুখী আইনি কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রথমেই আসে তার অর্থ পাচার বা মানি লন্ডারিং এর চরম পরিণতির কথা। বেনজির আহমেদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো দেশের টাকা বিদেশে পাচার করা। দুবাই, কানাডা বা ইউরোপে তার যে বিশাল সম্পদের গুঞ্জন রয়েছে তা সবই মানি লন্ডারিং এর আওতাভুক্ত। বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ধারা অনুযায়ী অর্থ পাচারের অপরাধ প্রমাণিত হলেই আসামির 4 বছর থেকে সর্বোচ্চ 12 বছরের কারাদণ্ড হতে পারে। আইনের বিধান এখানেই শেষ নয়। যে পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন তার দ্বিগুণ অর্থ জরিমানা হিসেবে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে এবং তার পাচারকৃত সকল সম্পত্তি পুরোপুরি বাজেয়াপ্ত করা হবে। এই ধারার অপরাধ প্রমাণিত হলে তার আর্থসামাজিক দম্ভ চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। দ্বিতীয়ত, দুর্নীতি দমন কমিশন বা দুদক ইতিমধ্যেই তার পরিবারের শত শত কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জের শাহাপুরে প্রায় 1400 বিঘা জমির উপর গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে তার 2 লাখ শেয়ার। একজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা হয়ে এত সম্পদের মালিক হওয়া সরাসরি দুদকের আইনের লঙ্ঘন।
দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা অনুযায়ী নিজের আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন বা দখলে রাখার অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে তার নামে থাকা সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। তৃতীয়ত, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য তার বিরুদ্ধে রয়েছে মারাত্মক আইনি খাড়া। বেনজির আহমেদ তার সরকারি পাসপোর্ট গোপন করে সাধারণ পাসপোর্ট তৈরি করেছিলেন। এছাড়াও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দণ্ডবিধির 420, 467 এবং 468 ধারা অনুযায়ী জালিয়াতির মাধ্যমে মূল্যবান দলিল তৈরি বা প্রতারণার অপরাধে 7 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই ধারাগুলো অত্যন্ত কঠোর এবং জামিন অযোগ্য। কিন্তু দর্শক, এই সমস্ত আর্থিক দুর্নীতি তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। বেনজির আহমেদের নামের সাথে জড়িয়ে আছে দেশের ইতিহাসের অন্যতম এক বিশাল হৃদয় বিদায়ক ট্র্যাজেডি, আর তা হলো শাপলা চত্বরের ঘটনা। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশের উপর রাতের অন্ধকারে যে নজিরবিহীন অভিযান চালানো হয়েছিল, তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন এই বেনজির আহমেদ। তার নির্দেশেই ওই রাতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে চরম মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটানো হয়েছিল। অধিকার কর্মীরা মনে করছেন, দেশে ফেরানোর পর তাকে শুধু দুর্নীতির জন্যই নয়, বরং এই চরম মানবাধিকার লঙ্ঘনের জন্যও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে ব্যাপক মাত্রায় আক্রমণ চালানোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়। আইন বিশেষজ্ঞদের ভাষায় একটি নীতি রয়েছে যাকে বলা হয় কমান্ড রেসপন্সিবিলিটি বা নির্দেশদাতার দায়বদ্ধতা। এই নীতি অনুযায়ী তৎকালীন ডিএমপি কমিশনার হিসেবে ওই রাতের সকল কর্মকাণ্ডের সম্পূর্ণ আইনি দায় সরাসরি বেনজিরের উপরেই বর্তায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অপরাধ প্রমাণিত হলে আসামির জন্য দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবারও সুনির্দিষ্ট স্পষ্ট বিধান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার দায়মুক্তি নেওয়ার বা উপর মহলের নির্দেশের দোহাই দিয়ে পার পেয়ে যাবার কোনো সুযোগ নেই। সুতরাং শাপলা চত্বরের সেই রাতের নির্দেশদাতা হিসেবে বেনজির আহমেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়াটা এখন স্পষ্ট একটি বিষয়। দর্শক, সব মিলিয়ে বেনজির আহমেদের এই বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে আইনের হাত কতটা লম্বা হতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে শেষ পর্যন্ত আসলে কি তাকে সঠিকভাবে বিচার কাজ সম্পূর্ণ করবে বর্তমান সরকার, নাকি নানান ধরনের টালবাহানা করে শেষ পর্যন্ত তার বিচার কাজকে দীর্ঘায়িত করা হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। Never underestimate the power of the government and the power of the people. জনগণের